ওয়েলকাম এভরিবডি, সবাইকে এসটি এক্সক্লুসিভ পরিবারের স্বাগত জানাই। আজকে আমরা ফিলোসফি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ফিলোসফি বিষয়ের সেকেন্ড পার্টের সাজেশন আলোচনা করব, যেখানে মোট তোমাদের জন্য 70টি এমসিকিউ রাখা হয়েছে এবং যেগুলি তোমরা যদি ভালো করে যাও, পার্ট 1 এবং পার্ট 2 যদি ভালো করে যাও, তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে বা প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই পারবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা মোট গুরুত্বপূর্ণ 70টি প্রশ্ন আলোচনা করব, এমসিকিউ আলোচনা করব। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, যদি আমাদের পার্ট 1 দেখে না থাকো এই ফিলোসফি সাজেশনের, অবশ্যই গিয়ে দেখে নাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ এইসব পিডিএফগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয় একদম বিনামূল্যে এবং পিডিএফগুলো লক থাকে এবং পাসওয়ার্ড দিয়ে লক থাকে। পাসওয়ার্ড দিয়ে আমাদের এই ভিডিওতেই তোমরা পেয়ে যাবে, এই পিডিএফের পাসওয়ার্ড এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ভিডিওর মধ্যে বলা হয়েছে পিডিএফের পাসওয়ার্ড। তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে করো এবং নিজের স্কোর জানো। আজকে আমাদের টপিক ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্রদর্শন। প্রথম প্রশ্ন তোমাদের সামনে, আত্মহত্যা ও কৃপা হত্যা থেকে প্রশ্ন শুরু। প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থটি কার লেখা? পিটার সিঙ্গার। 2 নম্বর প্রশ্ন, ইংরেজি সুসাইড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? থমাস ব্রাউন। আত্মহত্যা কোন ধরনের ক্রিয়া? মানসিক ক্রিয়া। নিজ্ঞান মন হলো আত্মহনন ক্রিয়ার আধার, এটি কে বলেছেন? সিগমুন্ড ফ্রয়েড বলেছেন। সুইসাইড গ্রন্থের রচয়িতাকে? এমিল দুর্খেম। আত্মগ্লানি বা নীতিভ্রষ্ট মানুষের আত্মহত্যা কি নামে পরিচিত? অধঃপতনজনিত আত্মহত্যা। 7 নম্বরে কি বলেছে? কে বলেছেন আত্মহত্যা প্রকৃতির নিয়মের পরিপন্থী নয়? সিগমুন্ড ফ্রয়েড। আত্মহননকে বা আত্মহত্যাকে রাষ্ট্রবিরোধী কাজ বলে উল্লেখ করেছেন কে? অ্যারিস্টটল। নম্বর 9, শর্তহীন আদেশ নীতিটি প্রণয়ন করেছেন কোন পাশ্চাত্য দার্শনিক? ইমানুয়েল কান্ট। দ্য মেটাফিজিক্স অব মোরালস গ্রন্থটির রচয়িতা কোন দার্শনিক? ইমানুয়েল কান্ট। কোন দার্শনিক আত্মহত্যার সপক্ষে যুক্তি দিয়েছেন? ডেভিড হিউম। নাম্বার 12, বিশ্বের মধ্যে সর্বপ্রথম কোন দেশে কৃপা হত্যা বৈধ বলে স্বীকার করা হয়? নেদারল্যান্ডস। পিটার সিঙ্গার প্রধানত কয় প্রকার কৃপা হত্যার উল্লেখ করেছেন? 3 প্রকার। পরের প্রশ্ন, যখন রোগী নিজে মারা যেতে চায় না অথচ পরিবারের স্বার্থে ও সম্মতিতে তার মৃত্যু ঘটানো হয়, তখন তাকে বলা হয় অনৈচ্ছিক কৃপা হত্যা। পরের প্রশ্ন, যখন রোগীর বেঁচে থাকার উপায়গুলি তার কাছ থেকে তুলে নিয়ে রোগীর মৃত্যু ত্বরান্বিত করা হয়, তখন সেটিকে কোন প্রকার কৃপাহত্যা বলা হয়? তখন সেটিকে নিষ্ক্রিয় কৃপাহত্যা বলা হয়। পরের প্রশ্ন, যে কাজ সুখ উৎপন্ন করে সেই কাজ উচিত কাজ, আর যে কাজ দুঃখ উৎপন্ন করে সেটি অনুচিত কাজ। এই মতবাদের সমর্থক কারা ছিলেন? উপযোগবাদ। 17 নম্বর প্রশ্ন, এলিমেন্টস অব মোরাল ফিলোসফি গ্রন্থটির রচয়িতাকে? জেমস রাচেল। তোমরা বিভিন্ন গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম ভালো করে মুখস্থ করবে এবং আমাদের পার্ট 1 পার্ট 2 যতগুলি গ্রন্থ তোমরা পাবে সেগুলো খাতায় ভালো করে লিখে রাখবে, আজকের মধ্যে লিখে ভালো করে সেগুলো মুখস্থ করবে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখানে প্র্যাকটিস করাচ্ছি। পরিবেশ ও নীতিবিদ্যা। পরিবেশ ও নীতিবিদ্যা থেকে প্রথম প্রশ্ন কি? পরিবেশ নীতিবিদ্যা একটি স্বতন্ত্র শাখা হিসেবে স্বীকৃতি পায় 1973 সালে। পরিবেশ নীতিবিদ্যার প্রসঙ্গটি প্রথম উপস্থাপিত করেন রিচার্ড রটি। জীবন সুরক্ষা তন্ত্র বলা হয় প্রাকৃতিক পরিবেশকে। 21 নম্বর প্রশ্ন, পরিবেশের 2 প্রকার নৈতিক মূল্য হল স্বতমূল্য ও পরতমূল্য। 22 নম্বর প্রশ্ন, অন্যের প্রয়োজন নিরপেক্ষভাবে বস্তুর যে মূল্য তাকে বলা হয় স্বতমূল্য। 23 নম্বর প্রশ্ন, অন্যের প্রয়োজন সাপেক্ষভাবে বস্তুর মূল্য হল পরতমূল্য। তারপরের প্রশ্ন, মানবকেন্দ্রিক মতবাদের অপর নাম হল নৃকেন্দ্রিক মতবাদ। পরের প্রশ্ন, মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে শতমূল্য আছে একমাত্র মানুষের আছে। 26 দাগের প্রশ্ন, মানবকেন্দ্রিক মতবাদের সমর্থক হলেন অ্যারিস্টটল, সেন্ট অ্যাকুইনাস ও ইমানুয়েল কান্ট। 27 দাগের প্রশ্ন, মানবকেন্দ্রিক মতবাদের সমালোচক হলেন কারা কারা? না, পিটার সিঙ্গার, পল টেলর এবং জন পাশমোর। 28 দাগের প্রশ্ন, মানবকেন্দ্রিক মতবাদের বিরুদ্ধ মতবাদ হল অনৃকেন্দ্রিক মতবাদ।
29 দাগের প্রশ্ন, অমানবকেন্দ্রিক মতবাদের অপর নাম হল অনিকেন্দ্রিক মতবাদ। 30 দাগের প্রশ্ন, অমানবকেন্দ্রিক মতবাদ অনুসারে মানুষের মতে জগতের অন্যান্য প্রাণীরাও শতমূল্য আছে। অর্থাৎ মানুষের মতে জগতের অন্যান্য প্রাণীরও শতমূল্য আছে, সেটি হচ্ছে অমানবকেন্দ্রিক মতবাদের নীতি বা অমানবকেন্দ্রিক মতবাদ অনুসারে এটি হচ্ছে তাদের উক্তি। 31 দাগের প্রশ্ন, জীবন মাত্রেরই শতমূল্য স্বীকার করা হয় জীবনকেন্দ্রিক মতবাদে। জীবনকেন্দ্রিকতাবাদের প্রবক্তাকে আলবার্ট সোয়েতজার। তারপরের প্রশ্ন, জীবনের প্রতি শ্রদ্ধা নীতির প্রবক্তাকে আলবার্ট সোয়েতজার। নেক্সট প্রশ্ন, জীবনকেন্দ্রিকতাবাদের অপর একটি রূপ কি? সংবেদী তত্ত্ব। নেক্সট প্রশ্ন, রেসপেক্ট ফর নেচার গ্রন্থটি রচয়িতাকে পল টেলর। নেক্সট প্রশ্ন, প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থের রচয়িতাকে পিটার সিঙ্গার। নেক্সট প্রশ্ন, এনভায়রনমেন্টাল ইথিক্স গ্রন্থের রচয়িতাকে হোমস রলস্টন। নেক্সট প্রশ্ন, পরিবেশগত আন্দোলনের জননী কাকে বলা হয়? রাচেল কারসনকে। নেক্সট প্রশ্ন, সাইলেন্ট স্প্রিং গ্রন্থের রচয়িতাকে রাচেল কারসন। বাস্তুবিদ্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? ইকোলজি। ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? আর্নেস্ট হোকেল। সামাজিক বাস্তুবিদ্যার প্রবর্তককে মারি বুকচিন। দ্য ইকোলজি অফ ফ্রিডম গ্রন্থের রচয়িতাকে মারি বুকচিন। তারপরে প্রশ্ন, ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যার প্রবর্তককে? আড্ডা লিওপোল্ড। নেক্সট প্রশ্ন, লিওপোল্ডের মতে বিশ্ব প্রকৃতি কি? এক বৃহৎ পরিবার। প্রকৃতির স্বরূপকে বোঝানোর জন্য লিওপোল্ড কি প্রকার পিরামিডের কথা বলেছেন? জৈবিক পিরামিড। নেক্সট প্রশ্ন, জৈবিক পিরামিডের প্রতিটি স্তর খাদ্যের জন্য পরস্পরের প্রতি নির্ভরশীল হওয়ায় এই শৃঙ্খলাটিকে কি বলা হয়? খাদ্য শৃঙ্খল বলা হয়। আবারও বলছি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও এবং ভিডিও ভালো লাগলে ভিডিওকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং লাইক করো। ঠিক আছে, তারপরে টপিক সমাজ ও রাষ্ট্র দর্শন। 48 দাগের প্রশ্ন, কোন দার্শনিক সর্বপ্রথম সমাজতত্ত্ববাদ বা সোশিওলজি শব্দটি ব্যবহার করেন? অগাস্ট কোত। এবং আজকের এই পিডিএফটির আমাদের পাসওয়ার্ড হলো P20। তোমাদের স্ক্রিনে লেখা হচ্ছে P20, বড় হাতের পি, কোনো স্পেস দিবে না, তারপরে 20 লিখলে তোমাদের কিন্তু পিডিএফটি আনলক হয়ে যাবে এবং এই পিডিএফটি আমরা এই ক্লাসের পরেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা অবশ্যই জয়েন হয়ে দেখে নেবে। নেক্সট প্রশ্ন, সমাজ দর্শন হলো সামাজিক বিজ্ঞানসমূহের সুবর্ণ মুকুটস্বরূপ, একথা কে বলেছেন? পি গিসবার্ট। নেক্সট প্রশ্ন, সমাজ দর্শন হলো সমাজতত্ত্ব ও দর্শনের মিলনস্থল, কার উক্তি? পি গিসবার্ট। তারপরে প্রশ্ন, সোসাইটি গ্রন্থটির লেখক হলেন ম্যাকাইভার ও পেজ। তারপরে প্রশ্ন, সংঘ হলো এমন এক জনগোষ্ঠী যেখানে একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য সদস্যরা মিলিত হয়, এটি কার মত? ম্যাকাইভার ও পেজ। ম্যাকাইভার ও পেজ। তারপরে প্রশ্ন, কোন দার্শনিকের মতে আমরা সংঘের মধ্যে জন্মগ্রহণ করি কিন্তু প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কার্য সম্পাদন করি? উত্তর হবে গিসবার্ট। তারপরে প্রশ্ন, ডি রাফেলের লেখা রাষ্ট্রদর্শন সম্পর্কিত বইটির নাম কি? প্রবলেমস অফ পলিটিক্যাল ফিলোসফি। নেক্সট প্রশ্ন, দার্শনিক প্লেটো কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্র ব্যবস্থার কথা উল্লেখ করেছেন? রিপাবলিক গ্রন্থে উল্লেখ করেছেন। তারপরে প্রশ্ন, রাষ্ট্র হলো শ্রেণী স্বার্থ সংরক্ষণের এক অন্যতম রাজনৈতিক হাতিয়ার, এটি কে বলেছেন? মার্কস। তারপরে প্রশ্ন, এক শ্রেণী কর্তৃক অন্য শ্রেণীর উপর উৎপীড়নের যন্ত্র হলো রাষ্ট্র, এটি কোন রাজনীতিবিদ বলেছেন? লেনিন। 58 নম্বরের প্রশ্ন, রাষ্ট্র হলো সমাজের সর্বোচ্চ নিয়ামক সংগঠন, এটি কার অভিমত? পি গিসবার্ট। দার্শনিক প্লেটো কোন গ্রন্থে শাসন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন? রিপাবলিক, তার রিপাবলিক গ্রন্থে। তাহলে যদি বলা হয় যে রিপাবলিক গ্রন্থটি কার লেখা, তোমরা উত্তর করবে প্লেটো। নেক্সট প্রশ্ন, রিপাবলিক গ্রন্থে প্লেটো কত প্রকার শাসন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন? 5 প্রকার। গণতন্ত্র হলো জনগণের শাসন ব্যবস্থা যা জনগণের দ্বারা জনগণের কল্যাণের জন্য গঠিত, এটি কে বলেছেন? আব্রাহাম লিঙ্কন। 62 দাগের প্রশ্ন, ডেমোক্রেসি শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়? দুটি শব্দের সমন্বয়, একটি হলো ডেমোস, অপরটি হলো ক্র্যাটোস। রাষ্ট্র হলো শ্রেণী শাসনের যন্ত্র,
একথা কে বলেছেন? কার্ল মার্কস। তারপরে প্রশ্ন, আইন হলো সার্বভৌমের নির্দেশ, একথা কে বলেছেন? জন অস্টিন। তারপরে প্রশ্ন, গণতন্ত্রের প্রধান ভিত্তি কি? সার্বভৌমিকতা। তারপরে প্রশ্ন, প্রাকৃতিক আইনের ধারণা কারা দিয়েছেন? রোম দার্শনিকরা। তারপরে প্রশ্ন, কোন মতবাদে রাষ্ট্রকে অর্থহীন ও অযৌক্তিক বিষয় বলা হয়? নৈরাজ্যবাদ। তারপরে প্রশ্ন, মুক্তমঞ্চ পার্লামেন্ট কোন দেশে আছে? এথেন্স। তারপরে প্রশ্ন, প্রত্যক্ষ গণতন্ত্র কোন দেশে লক্ষ্য করা যায়? রোম। একদম আজকের আমাদের লাস্ট প্রশ্ন, 70 দাগের প্রশ্ন, দ্য ফাইনাল ওয়ান, কি বলছে? আইনকে সাধারণ ইচ্ছার প্রকাশ কে বলেছেন? রুসো বলেছেন। তো এগুলি ছিল তোমাদের 70টি গুরুত্বপূর্ণ প্রশ্ন পার্ট 2-তে। পার্ট 1 যারা দেখোনি অবশ্যই দেখে নাও, এই ভিডিও ডিসক্রিপশানে পার্ট 1-এর ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এবং আজকের ক্লাসে যদি কোনো রকম বানানে ভুল হয়ে থাকে আমার বলতে, অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, তোমরা সেটাকে মানিয়ে নিও, কনসেশন করে নিও। এবং ক্লাসটি কেমন লাগলো? দুর্দান্ত লাগলে অবশ্যই লাইক করো, তোমাদের লাইকে আমাদের আর উৎসাহ দেয় আমাদেরকে ক্লাস করার, ভালো করে ক্লাস করানো তোমাদের। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ক্লাসে। তোমাদের জন্য একটি মোটিভেশনাল লাইন অবশ্যই তোমরা দেখে নেবে, পড়ে নেবে, তাহলে তোমার মোটিভেশন ফিরে আসবে। পেশেন্স, পারসিস্টেন্স অ্যান্ড পারসপিরেশন মেক অ্যান আনবিটেবল কম্বিনেশন ফর সাকসেস। তাহলে এই ছিল আজকের ক্লাস। তোমাদের আশা করি ক্লাসটি ভালো লেগেছে। অবশ্যই আমাদের সাথে এভাবে যুক্ত থাকো, পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট সাজেশন ভিত্তিক ক্লাস নিয়ে তোমার সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।